দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া। নতুন সংবিধানের দাবি পাশ কাটানোর অভিযোগ এনসিপির। আমরা জুলাই সনদ চাই, যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। বিএনপিকে বলবো যে আপনি আমার আসলে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো। জামাতকে বলবো, রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশন, যেখানে জনগণের সাথে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। যারা নির্বাচন পেছাতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয় বললেন সালাউদ্দিন আহমদ। ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি এবং পলাতক আওয়ামী লীগ, মন্তব্য গয়েশ্বরের। রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় সেনাপ্রধানের। ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন, আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব। রাজশাহীতে কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার। সাবেক মেয়র লিটনের আত্মীয় সহ হেফাজতে 3 জন। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলোর কাছে শনিবার এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়, এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসা আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। সনদের প্রতিটা বিধান, প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্পূর্ণভাবে সরকার বাস্তবায়ন করবে। জুলাই সনদে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটানো হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। বাংলা মোটরে এক আলোচনা সভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন এই অভিযোগ করেছেন। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো আপত্তি নেই এনসিপির। তারা চান নতুন সংসদের এমপিরা একই গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন, জাতিকে উপহার দেবেন নতুন সংবিধান। এ সময় সংগঠনের অন্যান্য নেতারা বলেন, আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না। আমাদের যে সাংবিধানিক যে বাস্তবতা। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের 60% মানুষ সংস্কার চায়। তাদের মতামত উপেক্ষা করে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। আলোচনায় নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের মতো প্রহসনের নির্বাচন আর চায় না এনসিপি। আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো। জামাতকে বলবো, রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশন, যেখানে জনগণের সাথে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সংস্কার এখনই শুরু করতে হবে, যার ধারাবাহিকতা বজায় থাকবে নির্বাচিত সরকারের সময়ও। আমরা জুলাই সনদ চাই, যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা কিন্তু রাজপথের মানুষ,
রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। তবে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র হতে পারে এমন সংশয় রয়েছে বিএনপি নেতাদের মাঝে। দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে অনেকটাই। তবে ভোট নিয়ে নতুনভাবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বিবাদ মাথাচাড়া দিচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় নিলেও রাজনৈতিক দলগুলোই রয়ে গেছে প্রেতাত্মা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, 2008 সালে নির্বাচনও ছিল পাতানো। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। একই দিন রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা অনুষ্ঠান। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ তোলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। সেই ষড়যন্ত্রের আশঙ্কা বোধ থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। কেন? শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার। একটি গোষ্ঠী ইনিয়ে বিনিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের রুখবে জনগণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে মানুর মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। কোনো ভেদাভেদ থাকবে না, সবার থাকবে সমান অধিকার। রাজধানীতে জন্মাষ্টমী শোভাযাত্রায় যোগ দিয়ে এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে সশস্ত্র বাহিনী সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। পরে পলাশীর মোড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন। মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দিনটি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। তাদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য ও সুন্দরকে গ্রাস করে তখনই ভগবান মানুষের মধ্যে নেমে আসেন, প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার। জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমরা যেভাবে বাংলাদেশে সবাই মিলেমিশে আসি সেভাবেই যেন আমরা থাকতে পারি। আমরা একটা আনন্দ করব, মজা করব। জন্মাষ্টমীর এই শোভাযাত্রা রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে বিকালে পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার আনুষ্ঠানিকতায় যোগ দেন 3 বাহিনী প্রধান। নাচে গানে শুরু হয় আয়োজন।
বক্তব্যে নৌ ও বিমান বাহিনী প্রধান জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বী মানুষদের। এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। এখানে সব ধর্ম বর্ণ ও ভাষার মানুষ মিলেমিশে বাস করে। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমার সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। সেনাপ্রধান বলেন, এই উৎসব সবসময় জারি থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাসও দেন তিনি। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন, আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন, আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব। পরে তিন বাহিনী প্রধান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন করেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে কোচিং সেন্টারটির মালিক মুনতাসিরুল আলমকে তার 2 সহকর্মী সহ আটক করা হয়। আটক মুনতাসিরুল আলম অনিন্দ হলি আর্টিজান হামলা এবং অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় গভীর রাত থেকে। সেনা সদস্যদের পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আসে পুলিশের বিশেষ দল সিআরটি। প্রায় 1 মাসের গোয়েন্দা নজরদারি সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এ ঘটনায় জড়িত হিসেবে এর মালিক মুনতাসিরুল আলম অনিন্দ ও তার 2 সহকর্মী রবিন ও ফয়সালকে আটক করা হয়। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির 10টি সিম কার্ড উদ্ধার করা হয়। না, আমার ছেলে হুজুর বাবা এইসবের মধ্যে নাই। 1 মাস হলো কাজে লাগা, এমনি হচ্ছে পানি টানি আনা, টেবিল মুছা। এরকম ঘটনা এগুলা কিছু জানি না বাবা, কিচ্ছু জানি না। এগুলা আমরা কিচ্ছু বলতে পারবো না। কি তো কি বিষয় দেয়ালিয়া কি বলবো, এত বড় বড় লোক মানুষ কি কার মধ্যে কি কি করে বলবো। আমার আপন মামা তো দেওয়ারি রে। এলাকাবাসী ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর পুত্র এবং আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। হোলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরীফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ। জেএমবি সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেফতার করা হয়। এই চাকরি করে কিছুদিন আগে থেকে চাকরি করে ওর মতনই ছুটি হয়, চলে যায়, আবার আসে সকালে। বুঝতেও পারিনি, আসে কোচিং হয়, চলে যায়, এই দেখি। সে ছোট থেকে বড় থেকে সবাইকে খুব সম্মান করে, সবার বিপদে সে আগে আসে, কিন্তু এটা যে কেন হলো আমরা নিজেরা বুঝতে পারছি না। ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে ডুবুরি নামানো হয়। যৌথ বাহিনী আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে। অস্ত্র ও বিস্ফোরক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। আসামি ছিল, হ্যাঁ, তো আমরা এগুলো দেখবো, যাচাই করে দেখবো। যদি ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে, তাহলে সেক্ষেত্রে সে মামলাগুলো তো তার যেটা আসবে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পূর্বশত্রুতা এবং সীসাবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন করা হয় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বিকে। হত্যায় জড়িত 2 জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ভিকটিম এবং খুনিরা সবাই পূর্ব পরিচিত, তবে কিছুদিন ধরে সীসাবারের ভেতরে এবং বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সীসা লাউঞ্জের মালিক ইব্রাহিম খলিল সহ এই হত্যাকাণ্ডে জড়িত আরও বেশ কয়েকজন আসামি পলাতক। তাদের ধরতে অব্যাহত রয়েছে অভিযান। অবৈধ সীসাবার বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব। গত 14 আগস্ট বনানীর 360 নামের সীসা বারে ছুরিকাঘাত করে হত্যা করা হয় রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে।
বারের লিফটের সামনে সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র। রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয়। তো তারা নিয়মিত শিশা লঞ্চে যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করত। যখন রাহাতে মুন্না এবং হামজাকে দেখে তখন সে রাত 1টার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে। তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল ওই শিশা লঞ্চের ভিতরে। তো এরপরে যখন রাহাত 4টা বা তারও পরে যখন নেমে আসে সিঁড়ি দিয়ে, তখন তাদের তর্কাতর্কি এবং এই ঘটনাটা সংঘটিত হয়। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7টার মধ্যে লুটের ঘটনা ঘটতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায় দরজা খুলে খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় প্রবেশ করছে দুর্বৃত্তরা। ব্যাংকে ঢুকেই প্রথমে তারা সিসিটিভি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয়। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ভোর পর্যন্ত ব্যাংকের নিরাপত্তায় থাকা সবশেষ কর্মী ডিউটি করে চলে যায়। এরপর আর কোনো নিরাপত্তা কর্মী সেখানে ছিলেন না। ধারণা করা হচ্ছে সেই সুযোগে ভোর 5:30 থেকে 7টার মধ্যেই লুটের ঘটনা ঘটে। খোয়া যাওয়া টাকা উদ্ধারে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কক্সবাজার থেকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয়েছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। গত 15 আগস্ট 5 দিনের সফরে কক্সবাজার গিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। 19 আগস্ট ঢাকা ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই শনিবার রাত 8টার দিকে হোটেল ওশান প্যারাডাইজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসা দেন তাকে চিকিৎসকরা। তারপরে উন্নত চিকিৎসার জন্য সফর সূচি সংক্ষিপ্ত করে রাত 10টার দিকে ঢাকায় আনা হয় ফারুকীকে। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। শেষ ম্যাচে প্রোটিয়াদের 2 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল অজিরা। 173 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শের 50-তে জয় পায় তারা। টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় 32 রানে 2 উইকেট হারে দক্ষিণ আফ্রিকা। 24 রান করা প্রিটোরিয়াসকে আউট করেন ন্যাথান এলিস। দলের হয়ে সর্বোচ্চ 53 রান হাঁকিয়ে এলিসের দ্বিতীয় শিকার হন ব্রেভিস। জাম্পার বলে কাটা পড়েন 25 রান করা ট্রিস্টান স্টাবস। নির্ধারিত সময় শেষে 7 উইকেট হারিয়ে 172 রানে সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে 66 রানে দারুণ জুটি করেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। পার্টনারশিপ ভাঙে 19 রানে হেড ফিল্ডে সুবিধা করতে পারেননি জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড। শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো 62 রানে 1 বল আগিয়ে জয় পায় অজিরা। সিরিজে 2-1 জিতে নিল তারা। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজে নেপালকে 32 রানে হারিয়েছে বাংলাদেশ। 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 7 উইকেটে 154 রানে থামে নেপালের ইনিংস। ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে আসে 61 রান। ওপেনার জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় লাল সবুজরা। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ 73 রান। মিডল অর্ডারে আফিফ হোসেন ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। তাতে 186 রানে আটকে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নেপাল। মাঝে কুশল মাল্লা আশা জাগালেও জয় এনে দিতে পারেননি। তার হার নামান 59 রানে শেষ পর্যন্ত 154 রান স্কোরবোর্ডে জমা করে নেপাল। লাল সবুজদের হয়ে রাকিবুল হাসান নেন 3 উইকেট। দর্শক, এই ছিল এখনকার যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।